আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে প্লুরাইগো নোডুলারিস নিয়ে আলোচনা করব। প্লুরাইগো নোডুলারিস এমন একটি একজিমা জাতীয় রোগ। এটা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষের হয়ে থাকে। আমি রোগটা সম্পর্কে যদি একটু ধারণা দেই বা একটু ডেসক্রিপশন বলি, আপনারা অনেকেই বলে থাকবেন। প্লুরাইগো নোডুলারিস হচ্ছে এরকম গোল, গোল চাকা, চাকা হয়ে যাবে এবং কালো রঙের নোডিউল বা গোটা উঠবে। যে গোটাগুলা সাধারণত দেখা যায় হাত এবং পায়ের এক্সটেন্সর সারফেসে হয়ে থাকে। সাধারণত এটা দেখা যায় যে ছেলে বা মেয়েদের হাঁটুর নিচ থেকে হয় এবং এখানে কনুইয়ের নিচ থেকে হয়ে থাকে। এছাড়া হাঁটুর উপরেও হতে পারে, কনুর উপরে হতে পারে এবং ব্যাক সাইডে হতে পারে এবং পিঠের উপরের দিকে হতে পারে। মানে এইসব জায়গাতে এই কালো অংশটা হবে, গোটা হবে এবং এইটাই হতে থাকবে। এবং এটা দেখা যায় সাধারণত মাথাতেও হতে পারে, কারো ক্ষেত্রে মুখে হতে পারে, কারো ক্ষেত্রে দেখা যায় যে বুকে পিঠে হতে পারে। তো এই রোগটা প্লুরাইগো নোডুলারিস হচ্ছে এমন একটি রোগ, এটা হচ্ছে একজিমা জাতীয় রোগ। এটা কাদের হতে পারে? এটা কিন্তু বড় ছোট এরকম নির্দিষ্ট কোনো ব্যাপার নাই। তবে সাধারণত দেখা যায় যে এটা টিনেজ বয়সেও হতে পারে, এমনকি অ্যাডাল্টদেরও হতে পারে। এবং প্লুরাইগো নোডুলারিসের ক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক রোগী যারা, তাদের মধ্যে যাদের দেখা যায় যে ডায়াবেটিস রোগ আছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা আছে, তো তাদের ক্ষেত্রেও এই ধরনের রোগ হতে। আর অন্যান্য সাধারণ মানুষের ক্ষেত্রে প্লুরাইগো নোডুলারিসের সঙ্গে কিন্তু অ্যাটোপির একটা হিস্ট্রি আছে। মানে যে ধরনের পেশেন্টদের দেখা যায় অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে বা যাদের দেখা যায় যে এই বিভিন্ন ধরনের অ্যাজমা বা শ্বাসকষ্ট আছে, তাদের কিন্তু এই ধরনের চর্মরোগটা হয়ে থাকে। এই চর্মরোগটা অনেক বেশি মারাত্মক পরিমাণে চুলকায়। অনেক ধরনের চর্মরোগী তো সাধারণত চুলকানি নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু যত ধরনের চুলকানি আসে তার মধ্যে প্লুরাইগো নোডুলারিসটা এত বেশি চুলকায় যে পেশেন্ট দেখা যায় রাতে স্থির থাকতে পারেন না, অনেক সময় দেখা যায় ঘুম ভেঙে যায়, অনেক সময় দেখা যাচ্ছে চুলকানির জন্য আক্রান্ত জায়গায় রক্ত বের হয়ে যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে পুরা শরীর ক্ষত ক্ষত হয়ে যাচ্ছে, তার ডেইলি অ্যাক্টিভিটিস কাজ করতে পারতেছেন না, মেজাজ খিচখিটে হয়ে যাচ্ছে, এরকম পুরা লাইফ একবারে হেল হয়ে যাচ্ছে। তো প্লুরাইগো নোডুলারিস এত বেশি চুলকায় এবং এইটার সঙ্গে অ্যালার্জির একটা রিলেশন হচ্ছে, একই সঙ্গে একটা সাইকোলজিক্যাল কম্পোনেন্টও আছে। কীরকম? যারা প্লুরাইগো নোডুলারিসের পেশেন্ট তাদের অনেকে দেখা যায় যে ইমোশনালি অনেক বেশি ল্যাবাইল, তাদের অল্পতেই রেগে যান, অনেকে দেখা যায় যে মন অনেক বেশি খারাপ থাকে, অনেকে দেখা যায় অ্যাংজাইটিতে ভুগেন, ডিপ্রেশনে ভুগেন, অনেকের বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে। তারা দেখা যায় এই ধরনের প্লুরাইগো নোডুলারিসে অনেক বেশি আক্রান্ত হয়ে থাকে। অনেক সময় মানুষ বিভিন্ন স্ট্রেসের মধ্যে যান, পরীক্ষা চলে, চাকরিতে বিভিন্ন গ্যাঞ্জাম হয়, সাংসারিক পারিবারিক গ্যাঞ্জাম হয়। তো এই সমস্যার মধ্যে দিয়েও কিন্তু প্লুরাইগো নোডুলারিসটা তাদের দেখা যায় আক্রান্ত হন বা ওনারা রোগটা এরকম বেড়ে যায়। তো এই ধরনের রোগের ক্ষেত্রে বলা যায় যে কারো কারো ক্ষেত্রে দেখা যায় এটা সারা জীবনই রয়ে যায়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় সেরে যায় আবার আসে। এই জন্য ডক্টর তো চিকিৎসা করবেন, চিকিৎসা করলে দেখা যাবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে পেশেন্টের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। সেটা হচ্ছে যেসব নিয়মকানুনগুলো স্পেশালিস্টরা বলবেন, সেই সব নিয়মকানুন যেন খুবই একেবারে পাঞ্চুয়ালি মানতে হবে। মানলে দেখা যাবে এই রোগটা যেহেতু একজিমা জাতীয় রোগ, এটা কন্ট্রোল করে রাখাটাই বুদ্ধিমানের কাজ বা উচিত কাজ। দেখা যায় পুরোপুরি কিওর হয়ে যাবে, আর হবে না, এইরকম গ্যারান্টি আসলে কোনো ডক্টর বা পৃথিবীর কোনো এখন পর্যন্ত কোনো গবেষণা দিতে পারে। এই জন্য প্লুরাইগো নোডুলারিস নিয়ে আমাদের খুব বেশি সচেতন থাকতে হবে। এবং প্লুরাইগো নোডুলারিসটা যখন এটা কিন্তু দেখা যায় প্রথম যখন শুরু হয়, তখন দেখা যায় একটা নর্মাল স্কিনে একটা পেশেন্টের চুলকাতে থাকে। যখন চুলকায়, তো চুলকানো হতে হতে দেখা যায় চুলকানো থেকে যখন চুলকায় ছিলে যায়, ছিলে যাওয়ার পর গর্ত হয়, গর্তটা শুকিয়ে যায়, এখানে মোটা মোটা চামড়া ওঠে, চামড়া থেকে আস্তে আস্তে উঁচু হয় বা নোডুল হয়। এইভাবে এটা স্লোলি আস্তে আস্তে বাড়তে। তো এই জন্য প্লুরাইগো নোডুলারিস একটা ক্রনিক ডিজিজ বলি আমরা, যেটা দীর্ঘমেয়াদী আস্তে আস্তে একের পর এক হচ্ছে। তো এই জন্য প্লুরাইগো নোডুলারিসটা এইভাবে হতে থাকে। এই জন্য সাধারণত আমাদের পেশেন্টরা দেখা যায় যখন সাময়িক চুলকানি হয়, তখন দেখা যায় ওনারা কোনো অ্যান্টিহিস্টামিন বা চুলকানি ওষুধ খেয়ে থাকেন, কেউ টুকটাক মলম লাগিয়ে থাকেন, কেউ ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন। যখন কমছে না এবং ঠিকমতো চিকিৎসাও করছেন না, আস্তে আস্তে বেড়ে যখন মারাত্মক আকারে আসেন, তখন আমাদের সঙ্গে দেখা করেন। তখন দেখা যায় যে আমরা বিভিন্নভাবে এই চিকিৎসা করতে অনেক বেশি হিমশিম খাই। আচ্ছা, প্লুরাইগো নোডুলারিসের আরও অনেক কারণের মধ্যে একটা আছে যে ফিমেলদের কিন্তু এটা একটু বেশি হয়ে থাকে। এবং প্লুরাইগো নোডুলারিসের রোগীদের মধ্যে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের ক্যান্সারের রোগীদেরও প্লুরাইগো নোডুলারিস হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে
যাদের একটু রক্তশূন্য থাকে বা হিমোগ্লোবিন কম থাকে তাদের ক্ষেত্রে প্রয়োগে নোডুলাইস হতে পারে। অনেক সময় অন্যান্য রোগের সাইড মানে অ্যাসোসিয়েটেড একটা সিমটম হিসেবে প্রয়োগে নোডুলাইস হতে পারে। এই জন্য এই রোগের জন্য প্রথম কাজ হলো রোগীকে তো ডায়াগনোসিস করা বা রোগটাকে নিশ্চিত করা খুবই মোটামুটি সোজা কাজ একজন স্পেশালিস্টের কাছে। কিন্তু অন্য রিলেশন আছে কিনা বা কোন ড্রাগ আমরা চুজ করব, এই জন্য আমাদের এটার জন্য অনেক সময় অনেক ধরনের চিকিৎসা বা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা। তো এই রোগটাকে আমরা কিভাবে কনফার্ম করব? ক্লিনিক্যালি তো আমরা কনফার্ম করে দেখেই করতে পারি। এছাড়া আমরা চামড়া কেটে একটা বায়োপসি পরীক্ষা বলা হয়ে থাকে, যেটা বায়োপসির দ্বারা আমরা অনেক কনফার্মলি প্রয়োগে নোডুলাইসটা আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং নতুন একটি যন্ত্র এসেছে যেটাকে আমরা বলি ডার্মোস্কোপি, যেটার দ্বারা আমার অন্যান্য ভিডিও আছে, সেই ডার্মোস্কোপি দিয়েও কিন্তু আমরা প্রয়োগে নোডুলাইস রোগটাকে ডায়াগনোসিস বা নির্ণয় করতে পারি। তারপর আমরা বিভিন্ন রুটিন টেস্ট বা এক্সামিনেশন করে ফেলবো। এক্সামিনেশন করার পরে আমরা ঠিক করব এটা আসলে কী ধরনের ভাবে কাজ করা যায়। আমি এই জন্য প্রথমে বললাম, প্রথম যে কাজ রোগীকে কাম অ্যান্ড কোয়াইট থাকতে হবে এবং সবসময় মানসিকভাবে যেন তিনি সুস্থ থাকেন, বিভিন্ন ধরনের স্ট্রেস থেকে দূরে থাকেন, এটা হলো রোগীকে এনশিওর করতে হবে। এই জন্য উনি যেভাবে এটা মেনটেন করতে পারেন সেটা ওনার জন্য মেনটেন করা জরুরি। 2 নম্বর হলো কিছু ন্যাচারাল কেয়ার মেনটেন করতে হবে, যেমন আমরা যেটাকে বলে থাকি ময়েশ্চারাইজার ব্যবহার করা, সাবানকে কম ব্যবহার করা, কুসুম গরম পানিতে গোসল করা, অ্যালার্জিযুক্ত খাবার না খাওয়া, অথবা এইসব জিনিস মেনটেন করতে হবে। নখকে ছোট রাখা, যেন চুলকালে যেন নখ দ্বারা আমার চামড়া না ছিলে যায়, ক্ষত হয়ে যায়, কারণ সেখান থেকে আবার নতুন করে এই রোগটা বাড়তে পারে। এসব জিনিস মেনটেন করতে হবে। তারপর আমরা লাগানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি। সচরাচর আমরা প্রথমে টপিক্যাল স্টেরয়েড জাতীয় ক্রিম দিয়ে থাকি। টপিক্যাল স্টেরয়েড জাতীয় ক্রিম দিলে দেখা যায় এটাতে অনেক ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট হয়। এবং চুলকানোর জন্য আমরা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি। অ্যান্টিহিস্টামিন সাধারণত আমরা রাতে সিডেটিভ অ্যান্টিহিস্টামিনটা একটু পছন্দ করি, কেননা রোগীর এমন মারাত্মক চুলকানিতে হয় সঙ্গে ঘুমও ভেঙে যায়। এই জন্য এমন অ্যান্টিহিস্টামিন প্রেফার করি যেটাতে চুলকানিও কমবে, রোগী একটু ঘুমাইতে পারবে, আরাম হবে। এরপরে আমরা আসলে এই লাগানো ওষুধে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের ভালো হয়, কারো ক্ষেত্রে ভালো হতে চায় না। তাদেরকে আমরা আরও ফার্দার কিছু টেস্ট করে বিভিন্ন ধরনের ওষুধ আছে, সেই ওষুধ বিভিন্ন ধরনের ডিজিজ মডিফাইং ড্রাগ আছে, সেটা ফিমেলদের জন্য একরকম ওষুধ, মেলদের জন্য ওষুধ, বাচ্চাদের জন্য একরকম, বয়স্কদের জন্য একরকম, অ্যাডাল্টদের জন্য একরকম, রোগী টু রোগী ডিপেন্ড করে আমরা সেই ওষুধ নির্ধারণ করে থাকি। এবং একই সঙ্গে ওষুধে অনেক সময় দেখা যায় কোনো জটিল রোগীর ওষুধেও ঠিকমতো কন্ট্রোল আসছে না, তখন তাদেরকে আমরা কিছু সার্জিক্যাল প্রসিডিওর নিয়ে থাকি, যেমন ইনজেকশন দিয়ে থাকি, তাদেরকে দেখা যায় বিভিন্ন ধরনের ক্রায়োসার্জারি করে থাকি, কারো কাছে বিভিন্ন ধরনের ফটোথেরাপি দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের প্রসিডিউরাল ম্যানেজমেন্ট দিয়ে থাকি। এরকম একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ নিলে, যেমন ধরুন খাওয়ার ওষুধ, লাগানোর মলম এবং বিভিন্ন ধরনের প্রসিডিউর নিলে দেখা যায় একটু সময় নিয়ে চিকিৎসা করলে প্রয়োগে নোডুলাইস রোগটা সেরে যায়। কিন্তু প্রথমে আমি যে সমস্যাটা বললাম সেরে গেলেও আবার ব্যাক করতে পারে। তো ব্যাক করার প্রতিরোধ করার দায়িত্বটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রোগীর উপর নির্ভর করে। আমি প্রথমে যে নিয়মগুলো বললাম, নিয়মগুলো যদি মেনটেন করেন এবং ডাক্তারের সঙ্গে রেগুলার ফলো আপে রাখেন, তাহলে প্রয়োগে নোডুলাইসও কিন্তু কন্ট্রোল করা সম্ভব এবং এইটার দ্বারা কিন্তু জীবনটাকে স্বাভাবিকভাবে নিয়ে চলা সম্ভব। ধন্যবাদ।